হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব 17। তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি মকবুল, অপেক্ষা কর, সবে তো শুরু। মকবুলের চোখে ভর করেছে ভীতির কালো ছায়া। যুবকের দিকে তাকিয়ে সে কিছু বলতে চাইলেও গলা বাঁধা হয়ে গেছে। আজকের এই ভয়াবহ মুহূর্তে কি ঘটবে সে ভেবেই আতঙ্কে কাঁপছে। নিজের সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। যুবক তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটিয়ে কিছু না বলে মকবুলের দিকে এগিয়ে আসে। তার হাসি যেন কপালে কালো মেঘ হয়ে ভর করেছে। মকবুলের চিৎকারে কিছু যায় আসে না যুবকের, যেন সে এক রোবট যার মনের কোনো অনুভূতি নেই। এবার যুবক পকেট থেকে সুই আর মোটা সুতা বের করে। ধাতব জিনিসগুলোর ঠান্ডা স্পর্শ মনে হয় মকবুলের আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। যুবক ধীরে ধীরে মকবুলের দিকে এগোচ্ছে, তার পায়ের নিচের মাটি গলে যাচ্ছে যেন। মকবুলের শ্বাস আটকে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শরীরের প্রতিটি রন্ধ্রে ব্যথা ঢুকছে, কিন্তু তার চিৎকার বের হচ্ছে না, শুধু চোখে আতঙ্কের ছায়া। যুবক মকবুলের ঠোঁটে আঙুল ছুঁয়ে মুখে অদ্ভুত এক হাসি ফুটালো, যেমন সে যন্ত্রের মতো কোনো কাজ করছে। মকবুল বারবার নিঃশ্বাস ফেলছে, শ্বাস নিতে পারছে না, তার হৃদয় টান টান হয়ে গেছে। যুবক মকবুলের ঠোঁট সেলাই করতে শুরু করলো। এক এক করে সুই আর সুতোর ফুটো যেন মকবুলের চিৎকার চেপে ধরছে। প্রতিটি সেলাইয়ের সাথে রক্ত বেয়ে পড়ছে, আর যুবক হাসছে, যেন কোনো অদ্ভুত শান্তি অনুভব করছে সে। মকবুলের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, পারে না। সে জানে এখানে কেউ নেই যে তাকে বাঁচাবে। তার গোঙানি আর কষ্ট শুধু খালি বাতাসে হারিয়ে যাচ্ছে। নে মকবুল, এবার আরো ভালো করে চেঁচা। ওই মেয়েটা, মানে নয়নাও নিশ্চয় তোর হাত থেকে বাঁচার জন্য এভাবেই চেঁচিয়েছিল। হ্যাঁ, এভাবেই চিৎকার করেছিল। প্রতিটা মেয়েই তার সম্মান রক্ষা করতে চেঁচায়, ধর্ষকদের কাছে অনুনয় বিনয় করে। কিন্তু তোরা তো শুনিস না, তোদের কামনা বাসনা তুঙ্গে থাকে তখন। মকবুলের মুখ দিয়ে শুধু শব্দ বের হচ্ছে। তার কণ্ঠে কোনো শক্তি নেই, যেন সে নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেবল ভয় ও অবিশ্বাসের মাঝে আটকে গেছে। মরার আগে যে সে যেন নরক যন্ত্রণা সহ্য করছে, যেন তার আত্মা বের হয়ে যাচ্ছে, কিন্তু শরীর রয়ে যাচ্ছে। তার শরীর থেকে প্রতিটি ক্ষণ যন্ত্রণার মতো বেরিয়ে আসছে। যুবক পায়চারি করতে শুরু করে, তার পা মাটি ছিঁড়ে যাচ্ছে যেন। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে, সিগারেট ধরায়, ধোয়ার পর ধোঁয়া বের হতে থাকে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার সিলিউটেড স্পষ্ট, যেন এক ভয়ঙ্কর দৈত্য। যুবক ধোঁয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা গলায় বলে, এখনই মরতে চাস মকবুল, নাকি এভাবে থাকতে চাস কয়েক ঘন্টা তোর সমস্ত যন্ত্রণার সাথে? মকবুল তার অসহায় অবস্থায় কেবল মাথা নাড়ে, তার চোখে কেবল হতাশা এবং আক্ষেপ। সে নিজেকে এই মুহূর্তে মরতে চাইছে, এই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি চায়। কিন্তু যুবক তার মনে ভয়ঙ্কর কিছু ভাবনায় মগ্ন থাকে, যেন সে মকবুলকে আরও টেনেও নিয়ে যেতে চায়। সকাল হয়েছে ঢাকা শহরে। পহেলা বৈশাখের প্রথম রোদ যেন নতুন জীবনের সংকেত দিচ্ছে আজ। আকাশে নীলবর্ণ হয়ে উঠেছে কিছুটা ম্লান, আর সূর্যের আলো ঢাকায় এসে পড়েছে মৃদু গরমের মধ্যে শীতলতার এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে পত্রিকা বিক্রেতারা তড়িঘড়ি পত্রিকা বিক্রি করছে, আর বিভিন্ন জায়গা থেকে বৈশাখী মেলার যাত্রার শব্দ শোনা যাচ্ছে। শহরের ব্যস্ততা আজও কম নয়, তবে বৈশাখের দিনটাই যেন একটু অন্যরকম রঙে আঁকা থাকে সব কিছু। সকালের বাতাসে হালকা সরিষার গন্ধ, আর মানুষজন নিজেদের নববর্ষের সাজে কিছুটা উল্লাসিত হয়ে বেরিয়ে আসে। এই সময় ঢাকা শহরের সড়কগুলো কেবল যানজটে আটকা পড়া নয়, আনন্দের মিশ্রণে পূর্ণ। গাছের পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে, আর দূরে কোথাও মিষ্টির দোকানের গন্ধ এসে মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। আজ পহেলা বৈশাখ। ঢাকার ভেতর যেন নতুন কোনো রকমের আঙিনায় ঢুকেছে, যেখানে কিছুটা শান্তি আর আনন্দ মিশে গেছে শহরের গতিশীলতায়। চোখ মেলে তাকাতেই আরিশকে দেখে আঁতকে উঠল ওরা। এখনো তার হাত দুটো বাঁধা, আরিশও বুকের ওপর শোয়া। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ওর। অরার শরীর হাত ব্যথা হয়ে গেছে। আরিশকে ডাকবে কিনা বুঝতে পারছে না, তার ছেঁড়া মানুষ যদি রেগে যায়। ওরা শুকনো ঢোক গেলে আশেপাশে নজর বোলাতে লাগলো। এতক্ষণে অরার নরণচরণে আরিশেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে অরার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। ওরা চুপ করে আছে, হাসবে নাকি হাসবে না তাও বুঝতে পারছে না। গতকাল যা করেছিল সে, তাতে আরিশ যে কিছু করেনি সেটা ভাবলেও অবাক হয় ওরা। হয়তো নয়নার ব্যাপারটার জন্যই এই ছাড় পেয়েছে ওরা।
গুড মর্নিং হামিংবার্ড। মর্নিং। ঘুম কেমন হয়েছে? জি ভালো। আরিশ শোয়া থেকে উঠে বসলো, অরার হাতের দিকে তাকিয়ে বলল, আর বা পালাতে চাইবে কখনো? অরা ভয়ে শুকনো ঢোক গিলে বলে, না আর হবে না। আরিশ বিছানা থেকে উঠে ধীরগতিতে ওয়ার্ড্রোবের দিকে এগোলো। অরা তার প্রতিটি নড়াচড়ায় চোখ রেখেছিল, কিছুই বলল না, তবে মনে মনে আশা করছিল হাত খুলে দেবে এখন, হয়তো কিছুটা মুক্তি মিলবে। কিন্তু আরিশ কিছু বলল না, কিছু করল না, তার হাত না খুলে শুধু এগিয়ে চলল। অরা সশব্দে শ্বাস ফেলল, মনে একদম দম বন্ধ হয়ে আসা অনুভূতি। তাহলে কি সারাদিন এভাবেই পড়ে থাকতে হবে? একে একে সমস্ত আশার কাঠামো ভেঙে পড়ল। আরিশের নির্বিকার আচরণে যেন কিছু একটা ছিঁড়ে গেল অরার ভেতরে। তার শরীরে এক অজানা অসহ্যতা ভর করল, যেন সে কোনো বন্দি, কোনো অদৃশ্য শেকলে বাঁধা। অরার হৃদয়ে জড়িয়ে থাকা ক্ষোভ, হতাশা আর একাকিত্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে অনুভব করছে সময় যেন থেমে গেছে, আর সে এক জায়গায় আটকে গেছে, কোনো পরিণতি না পেয়ে। হওয়ার সুযোগও পাবে না। ফ্রিজে আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও, আর তালহার থেকে দূরে থাকবে, দূরে। অরার দিকে এগোতে এগোতে বলল আরিশ, কাঁধে তোয়ালে তার। অরার বাঁধন খুলে দিচ্ছে। আইসক্রিমের কথা শুনে একটু অবাক হলো অরা। এত কিছুর মধ্যেও আইসক্রিম নিয়ে এসেছে লোকটা। ঠিক আছে। একটু থেমে আবারও বলল সে, একটা কথা ছিল। আরিশ ওয়াশরুমের দিকে যাচ্ছিল, অরার কথায় দাঁড়ালো, এগিয়ে এলো বিছানার দিকে। কি? নয়নাকে দেখতে চাই একবার, ভিডিও কল করে নাও। দীর্ঘশ্বাস ছাড়ল অরা, মাথা নিচু করে নিচু স্বরে বলল, আপনার কি মনে হয় না ওর সাথে দেখা করা উচিত আমার? খুব মনে হয়, কিন্তু শেষে দেখা গেল রাস্তায় বসে আবারও পালিয়ে গেলে তুমি। তখন তখন আমি বউ কোথায় পাবো হামিংবার্ড? আগে বলেছি, বিয়ে যখন করেছি, ভালোবাসি আর না বাসি, তোমাকে আমার সাথেই থাকতে হবে, ওকে? আরেশ কথা বলতে বলতে কোনো অনুমতি না নিয়ে অরার গলায় চুমু খেলো। অরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কেবল বাচ্চাদের মতো চুপচাপ তাকিয়ে থাকলো, যেন সে পুরোপুরি অবশ হয়ে গেছে। আরিশ নিজের কাজ সেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল, দরজা আটকে দিল। এতক্ষণে অরার শরীর যেন জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। বেচারা অরা গতকাল কি ভুলটাই না করেছে, সেটাই ভাবছে এখন। এর থেকে পালিয়ে বাবার বাড়ি নয়, অন্য কোথাও যেতে হবে, নয়তো যতবার পালাবে ততবারই ধরা পড়ে যাবে, সাথে শাস্তিও ভোগ করতে হবে। অরা সোজা হয়ে বসে বিছানা ছেড়ে উঠে কয়েক পা হাঁটে। শরীর ব্যথা হয়ে গেছে, নিজেকে খাঁচায় বন্দি পাখির থেকে অসহায় মনে হচ্ছে অরার। পালাতে হবে, অনেক দূর চলে যাবে সে। এমন মানুষের সাথে একসাথে থাকা যায় না, কখনো না। খুব তো গেলে শপিং করতে, কই একটাও নতুন পোশাক তো দেখলাম না। ডাইনিং রুমে আসতেই সাবিহার প্রশ্নের সম্মুখীন হতে হলো অরাকে। আরিশ একটু আগেই বেরিয়ে গেছে, ওরা ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছে সবে। তামান্না খাবার পরিবেশন করছে, তাসলিমা খাতুন তালহার সাথে কী সব জায়গা জমি নিয়ে আলোচনা করছেন। অনলাইনে অর্ডার করে নিব। অরার সংক্ষিপ্ত উত্তর। খেতে বসেছে সে। নেহাত আরিশের আত্মীয় বলে সেদিন চুপ করেছিল ওরা, কিন্তু আরিশ যখন বলেছে তার আত্মীয় স্বজনের মন রক্ষা করার কোনো প্রয়োজন নেই তার, তখন থেকেই সাবিহার করা অপমানের জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে ওরা। সাবিহার দৃষ্টিতে আরিশের প্রতি তার অনুভূতি, ভালো লাগা বোঝা যায়। এ কদিনে ওরাও বেশ বুঝতে পেরেছে সেটা। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না, কি আছে তোমার যা দিয়ে আরিশকে মুগ্ধ করতে পারবে? যেমন ফিগার তেমন সাজগোজ, বোরিং। সাবিয়ার অসভ্যতায় তামান্নার মেজাজ খারাপ লাগছে, মাঝে মধ্যে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। ওরা মুচকি হাসলো, সাবিয়া অবাক হলো তাতে। সে কি হাসার মতো কিছু বলেছে? উল্টো অপমানে খাওয়া বন্ধ করা উচিত ছিল ওরার, এটাই মনে হচ্ছে সাবিয়ার। এই ফিগার আর সাজগোজেই আপনার ভাই ফিদা আমার উপর। ভাই হয় আপনার, কিভাবে বলি বলুন তো? লোকটা একদম পাগল করে ছাড়ে আমাকে। সাবিয়ার কপালে ভাঁজ পড়েছে, বোবার মুখে দেখে আজ কথা ফুটেছে। এতদিন তো মিনমিনে বেড়াল ছিল মেয়েটা। অসভ্য, বয়সে এতটুকু অথচ কিসব ভাষা। আপনি বললেন ফিগার, সাজগোজ, মুগ্ধ হওয়ার কথা। সেসব যদি অসভ্যতা না হয়, তবে আমার কথাও অসভ্যতা হবে না আপু। সাবিয়া খাওয়া ছেড়ে উঠে গেল, রাগে শরীর জ্বলছে তার। আরিশের সামনেই এমন ভালো নাটক করে মেয়েটা, অথচ কি চ্যাটাং চ্যাটাং কথা তার। কিরে সাবিহা, এভাবে হনহনিয়ে যাচ্ছিস কেন? সাবিহাকে ওভাবে চলে যেতে দেখে তাসলিমা খাতুন ডাকলেন, কিন্তু সাবিহা সোজা নিজের ঘরের দিকে এগোলো। ব্রেকফাস্ট শেষে নিজের ঘরে এসে মায়ের নম্বরে কল দিল ওরা। বোনের সাথে কথা বলতে হবে। হ্যালো মা, নয়না কেমন আছে?
নয়না ঠিক আছে ওরা, কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওরা চিন্তিত স্বরে শুধায়, কি হয়েছে? মকবুলকে খুন করা হয়েছে। ওরা চমকায়। কি? কে করলো? তা তো জানি না, সকাল হতে স্থানীয় লোকের নজরে আসে বিষয়টা। খুব বাজেভাবে খুন করা হয়েছে তাকে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে, ঠোঁট সেলাই করা, হাত পা থেতলে দেওয়া। আর আর কি মা? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো ওরা। রোকসানা মল্লিক ভীত কণ্ঠে বললেন, বিষের সঙ্গে সুচ ফোটানো হয়েছে। ওরা ভয় পায়। রোকসানা বিষয়টা বুঝতে পেরে বলে, ভয় পাস না, কাজটা যেই করুক একদম ঠিক করেছে। পুলিশ বলাবলি করছিল কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। মা, আমি পরে কথা বলবো, বোনের খেয়াল রেখো। অরার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। আর অরাও একদম অবচেতন হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে, যেন দুশ্চিন্তা আর ভয় একত্রে তাকে গ্রাস করছে। যে যাই বলুক, অরা জানে এই সবই আরিশের কাজ। গতকাল যেভাবে আরিশ রেগেছিল, তাতে এসব করা তার জন্য একেবারেই তুচ্ছ ব্যাপার। অরার মনের মধ্যে সন্দেহের মেঘ আরো ঘন হয়ে আসে। নিশ্চয়ই সেই লোক দিয়ে এসব করিয়েছে, কারণ আরিশ তো সারা রাত ওনার সাথেই ছিল। কোথাও তার শরীরের গতিবিধি ছিল না, এক মুহূর্তের জন্য আলাদা হয়নি।